দেশে প্রতি 10 লাখে করোনা শনাক্তের হার 2000, আরও 34 জনের মৃত্যু। তহবিল সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ, ধারণা সিআইডি। দগ্ধ 5 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে 94টি ল্যাবে মাত্র 10,723টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1282 জন কোভিড রোগী। আরও 34 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4,702 জনে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতি 10 লাখে শনাক্তের হার 1973.17% এবং মৃত্যুর হার 27.61। এদিকে কোভিড পরীক্ষার জটিলতা নিরসনে ফেনীতে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত যে তথ্য দেয়া হয়েছে তাতে সংক্রমণের 189তম দিনে 94টি ল্যাবে 10,723টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,282 জন। এ পর্যন্ত 17 লাখেরও বেশি পরীক্ষায় শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,36,044। নতুন 2,247 জন সহ সুস্থ হওয়ায় সুস্থ মানুষের সংখ্যা 2,38,271 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 34 জনের। মোট মৃতের সংখ্যা 4,702 জন। গেল 24 ঘন্টায় মৃত 34 জনের মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী। পুরুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি 77.86% এবং নারী 22.14%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 17 ও চট্টগ্রাম বিভাগে 7 জন। এ পর্যন্ত মৃতের সংখ্যায় এগিয়ে ঢাকা বিভাগ, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম ও তৃতীয় অবস্থানে খুলনা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে প্রতি 10 লাখে শনাক্তের হার 1973.17, মৃত্যু হার 27.61 এবং সুস্থতার হার 1399.07। এদিকে দুপুরে ফেনীর মহিপালে বক্ষব্যাধি ক্লিনিকের করোনা ভাইরাস পরীক্ষার জটিলতা নিরসনে চালু হয়েছে জিন এক্সপার্ট মেশিন। উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জানান এই মেশিনে মাত্র 45 মিনিটেই ফল মিলবে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা, আপনারা সবাই জানেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ স্বাস্থ্যসেবা পায়। সেই স্বাস্থ্যসেবা পাওয়ার একটা কিন্তু এইরকম জায়গায়, রিমোট জায়গাতে এরকম একটা আধুনিক মেশিন দিয়ে আপনার কোভিড রোগের চিকিৎসা করা, এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। মেশিনটি স্থাপন হওয়ায় এখন আর নোয়াখালীতে নমুনা পাঠাতে হবে না। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিন নিয়ে শুরু হয়েছে বাজার বাণিজ্যের জুয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি না পেলেও কে কার আগে ভ্যাকসিন বাজারজাত করবে তা নিয়ে শুরু হয়েছে অসুস্থ প্রতিযোগিতা। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউভুক্ত সহ উন্নত দেশগুলো ভ্যাকসিন ক্রয় আগে থেকে নিশ্চিত করতে পারলেও তহবিল সংকটে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্স। ফলে অনুন্নত দেশগুলোর জন্য ভ্যাকসিন পাবার সম্ভাবনা সংকুচিত হচ্ছে। রিপোর্ট দুলি মল্লিকের। মহামারী শুরুর পর থেকেই ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা শুরু করে বহু দেশ। দেশে দেশে এরকম প্রায় 180টি উদ্যোগ আছে। তবে কে কার আগে ভ্যাকসিন কিনবে সেই প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। 180টি উদ্যোগের কোনোটি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপ পার করেনি। তার আগেই বাজি ধরা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইইউ 190 কোটি ডোজ পেতে এরই মধ্যে কয়েকটি কোম্পানিকে অর্থ দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই 6টি কোম্পানি থেকে 80 কোটি এবং যুক্তরাজ্য 34 কোটি ডোজ নিশ্চিত করেছে। ইউর চুক্তি 250 কোটি ইউরোর। বিশেষজ্ঞরা বলছেন মানবতার চেয়ে রাজনৈতিক স্বার্থই বড় হয়ে দাঁড়িয়েছে, তাই ঝুঁকিতে থাকা গরিব দেশগুলোর কথা ভাবছে না কেউই। এ অবস্থায় ভরসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মিলিত উদ্যোগ কোভ্যাক্স। ভ্যাকসিন কেনায় 92টি স্বল্প আয়ের দেশকে সাবসিডি দেবে তারা, আর উন্নত দেশগুলোকে কিনতে হবে পুরো দাম দিয়েই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাড়া এখন পর্যন্ত ৭৮টি উন্নত দেশ কোভ্যাক্সের সঙ্গে চুক্তি করেছে। তবে এখন পর্যন্ত তহবিলে সংগ্রহ মাত্র $60 কোটি। আগামী 3 মাসে দরকার হবে আরও $140 কোটি। ধনী দেশগুলোর কাছে কোভ্যাক্স অনেকটা ইন্স্যুরেন্স পলিসির মতো। অন্য ভ্যাকসিন পেতে ব্যর্থ হলেই কেবল কোভ্যাক্সের দরজায় কড়া নাড়বে তারা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব। দলটির গুলশান কার্যালয়ের সামনে ঢাকা 18 আসনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন বেশ কয়েকজন কর্মী। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 5, ঢাকা 18, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে গুলশানে সাক্ষাৎকারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেয় 4 আসনের মোট 28 মনোনয়ন প্রত্যাশী। দুপুরের পর থেকেই গুলশান কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা। হঠাৎ বিকেল 5টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু গ্রুপের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঢাকা 18 আসনের প্রার্থীতে নিয়ে এই সংঘর্ষ চলে ঘণ্টাখানেক। আহত হয় বেশ কয়েকজন। বাইরে সমর্থকদের সংঘর্ষ আর ভেতরে দুই প্রার্থীর বাকবিতণ্ডা। সাক্ষাৎ দিতে আসা সকলেই মনোনয়ন পাবেন বলে আশাবাদী। যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমার শতভাগ জয়যুক্ত করার ইনশাল্লাহ আছে। একটা উপনির্বাচনের জন্য তো সরকার ক্ষমতা হারানোর ভয় নাই। এই জন্য সরকারকে বলবো যে আপনারা এই উপনির্বাচন দিয়ে প্রমাণ করুন যে একটা সুস্থ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিয়েছেন। মনোনয়ন পেলে জনগণের উন্নয়নে কাজ করবেন বলেও জানান তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। গ্যাসের লিকেজ থেকেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ বলে ধারণা সিআইডির। ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ডিআইজি জানান, দক্ষতার সাথে তদন্ত করে দ্রুতই চার্জশিট দেওয়া হবে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ 5 জনের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস-সালাত জামে মসজিদ পরিদর্শন করেছেন সিআইডি সহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা। গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা তদন্ত টিমের। গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে। এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারবো। পুলিশ জানায়, সর্বোচ্চ দক্ষতার সাথে ঘটনার তদন্ত করে দ্রুত চার্জশিট জমা দেওয়া হবে। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দক্ষতা দিয়ে এই মামলাটি দ্রুত তদন্ত সম্পন্ন করব। এটার তদন্ত কাজে অগ্রসর হবে এবং একই সাথে এই ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেখানে যেটা প্রয়োজন আমরা ওই প্রয়োজনের সেদিকে আমরা যাব। এদিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 5 জনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও তারা কেউই শঙ্কামুক্ত নন। 22% যেটা নর্মালি যদি থাকতে বলতাম যে না একে বেঁচে যাবে, কিন্তু যেহেতু তার রেসপিরেটরি ট্র্যাক্ট পুরো আছে এই জন্য আসলে বলতে পারতেছি না যে তাকে আমরা বাঁচাতে পারবো। এই জন্য আমরা আইসিইউতে রাখছি, এই জন্য সবসময় কন্টিনিউয়াস এবং সবসময় যাতে ক্লোজ মনিটরিংয়ে থাকে। দগ্ধদের স্বজনেরা প্রিয় স্বজনের সুস্থতার জন্য প্রার্থনাময়ে সময় পার করছেন হাসপাতালের করিডোরে। 5 জন লোক আছে, সবাই যাতে সুস্থ হয় এটাই কামনা করি। নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 5 মাস পর স্টেশন কাউন্টার থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার দেওয়া হয়েছে 21 সেপ্টেম্বরের টিকিট। অনেকেই এর আগের টিকিট কিনতে এসে না পেয়ে হতাশ হয়েছেন। স্টেশন ম্যানেজার জানান, যেহেতু অনলাইনে 10 দিন আগের টিকিট দেয়া থাকে এবং শতভাগই বিক্রি হয়ে গেছে, সে কারণে 10 দিনের কোনো টিকিট কাউন্টারে মিলবে না। মিনালা দিবার রিপোর্ট। আবারও পুরোদমে চলছে রেল। করোনা সংক্রমণ শুরুর পর কয়েক মাস পুরোপুরি বন্ধ ছিল। পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আবার চালু হয়। এবার সব রুটে চলবে ট্রেন। গত 26 মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও আগাম টিকিট বিক্রি শুরু হয়।
সংক্রমণ রোধে আসন সংখ্যার 50% টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে 25% স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে, বাকি 25% পাওয়া যাবে অনলাইনে। প্রথম দিনে 21 সেপ্টেম্বরের টিকিট দেয়া হচ্ছে, তবে এর আগের তারিখে টিকিট নিতে এসে না পেয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সবাই তো নেট ইউজ করে না, বলছে অনলাইনে কাটতে হবে। কেন? আমরা তো জানি না, এটা তো প্রচারও হয় নাই। এটা কোন ধরনের যাত্রীদের ভোগান্তি বাড়ছে? মানে আমি এখন অসুস্থ মানুষ, আমি এখন বাসায় যাব কিভাবে? আমরা জানি যে সাধারণ মানুষ স্টেশনে গেলে টিকিট পাবো কাউন্টারে, এখানে আসার পরে টিকিট নেই। আমরার মতো যারা যাত্রী আছে এরা যে কমলাপুর আয়া ঘুরে যাইব, এটা তো মনে করেন ঠিক না। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, অনলাইনে সব টিকিট দিয়ে দেয় 21 সেপ্টেম্বর কোনো টিকিট কাউন্টারে পাওয়া যাবে না। সাধারণ যাত্রীগণ যখন টিকিট কাটতে পারছিলেন, যারা অনলাইন বোঝে না বা অনলাইন টিকিট কাটতে যে সমস্যা হচ্ছে তাদের কথা বিবেচনায় নেই। মোট আসনের অর্ধেকই থাকবে, যে অর্ধেকটা আগে 50% টিকিট যেটা পুরোটাই অনলাইনে বিক্রি হতো, সেখান থেকে 25% টিকিট কাউন্টারে চলে আসবে। নির্দেশনা অনুযায়ী কাউন্টার থেকে 25% আসনে টিকিট বিক্রি করা হবে এবং স্ট্যান্ডিং টিকিট ইস্যুও বন্ধ রয়েছে বলে জানান তিনি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার 65তম জন্মদিন আজ। 1955 সালের 13 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ রেহানা। 1975 সালের 15 আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। সে সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে থাকায় বেঁচে যান তিনি। রাজনীতিতে সক্রিয় হয়ে সামনের সারিতে না আসলেও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে গেছেন শেখ রেহানা। আর এখন পর্দার আড়াল থেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বোন শেখ হাসিনার ছায়াসঙ্গী হয়ে যুগিয়ে চলেছেন নিরন্তর উৎসাহ। অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক এবং শেখ রেহানা দম্পতির 3 ছেলে মেয়ে, তাদের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির একজন এমপি। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। লিবিয়ায় মানব পাচার মামলায় গোয়েন্দা নজরদারিতে বেশ কয়েকজন, সমন্বিত চেষ্টায় শেকড় উৎপাটন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে বলেছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, তাই আওয়ামী লীগ তাসের গণ নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে। আমাদের দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসাবে জনমানুষের বুকের গভীরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ঠাঁই করে নিয়েছেন একজন সৎ পরিশ্রমী নেত্রী হিসাবে। দিনাজপুর ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানুমকে হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মালির রবিউল ইসলাম। উদ্ধার করা হয়েছে হত্যা চেষ্টায় ব্যবহৃত হাতুড়ি সহ বেশ কিছু আলামত। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। বলেন, শুক্রবার রাতে রবিউলকে নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে হাতুড়ি উদ্ধার করা হয়। আর কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে এর আগে আটক আসাদুল ইসলাম সম্পৃক্ত নয় বলে জানান ডিআইজি। পরে রবিউলকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত 6 দিন মঞ্জুর করেন। লিবিয়ায় মানব পাচারের শিকার হতভাগ্য 26 বাংলাদেশি নিহতের ঘটনায় 2টি মামলা দায়ের করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া এই ঘটনায় দায়ের হওয়া মানব পাচারের আরও 13টি মামলা তদন্ত করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষেই নির্ভুল চার্জশিট দেওয়া হবে। তপু শাহিন মিয়ার ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট।
গত 28 মে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে 180 কিলোমিটার দক্ষিণে মিজদা অঞ্চলে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। ইউরোপ গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন, মানব পাচারকারী চক্রের হাতে পড়ে সেই স্বপ্নের মৃত্যু। ঘটনার পর স্থানীয় মানব পাচারকারীদের বিরুদ্ধে সারা দেশে 26টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে 2টি মামলা দায়ের করে সিআইডি। এরই মধ্যে গ্রেফতার হয়েছে 43 জন। তাদের 22 জন 164 ধারায় জবানবন্দিও দিয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। গত কয়েকদিন যাবতই আমরা চেষ্টা করছি অ্যারেস্ট করার জন্য। তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে যদি নতুন নাম আসে, সেখানে হয়তো আর একটু পারবে। সন্দেহভাজন অনেককে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সব তথ্যের সত্যতা যাচাই করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডি প্রধান। কারা কাদেরকে কালেক্ট করলো, কে কোথায় নিয়ে গেল, কে টিকিট দিল, কোথা থেকে পর্যন্ত গেল, কোথা থেকে ফিরে আসলো, এই সবগুলোকে কানেক্ট করার জন্য যে ডকুমেন্ট দরকার হয়, সেই ডকুমেন্টগুলো কালেক্ট করা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়। তারপরেও আমরা যে মামলাগুলো, আমরা যে 15টা মামলা নিয়েছি, সেই মামলাগুলোকে আমরা খুব পেশাদারিত্বের সাথে কাজ করছি। আরও বেশ কিছু আমাদের নজরদারিতে আছে এবং যারা আছে আমরা আশা করছি তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করি, আরও লোকের নাম আসতে পারে। সমন্বিত চেষ্টায় মানব পাচারকারী চক্রের শেকড় উৎপাটন সম্ভব বলে মনে করেন সংস্থাটির প্রধান। আমাদের ইনভেস্টিগেশন, আপনাদের অ্যাওয়ারনেস, মিনিস্ট্রির কিছু প্রিভেন্টিভ মেজার, এই সব কিছু মিলে একটা ভালো একটা পর্যায়ে আমরা আসবো। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে প্রতি 10 লাখে করোনা শনাক্তের হার 2000, আরও 34 জনের মৃত্যু। তহবিল সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ, ধারণা সিআইডির, দগ্ধ 5 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।